বাবা, এতে আপনার ওষুধগুলো আছে, রোজ নিয়ম করে খাবেন, একদম ভুলে যাবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই, রাখ। বাবা পৌঁছে গিয়ে আমাদের জানিয়ে দিও, আমরা কিন্তু চিন্তায় থাকবো। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। অশোক কোথায়? এই তো বাবা। শোন, তোরা 3 ভাই একটু মিলেমিশে থাকিস, আর যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি কোনোদিন ভাবিনি যে আমার 3 ছেলের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আমি সবাইকে গর্ব করে বলি যে আমার 3 ছেলে হচ্ছে হরিহর আত্মা, ওরা একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না। কিন্তু কালকে পার্টিতে কতগুলো গেস্টের সামনে যে ঘটনাটা ঘটলো, আমার খুব চিন্তা হচ্ছে। দেখ অশোক, তুই নিখিলকে ভুল বুঝিস না, ও কিন্তু কখনোই তোকে অসম্মান করতে চায় না। বাবা বলছিলাম এখন এসব কথা থাক না, তুমি সাবধানে যেও, আর ওখানে গিয়ে খুব ভালো একটা বক্তৃতা দিও। তোরা 3 ভাই মিলেমিশে থাকলে আমি আনন্দ করে শান্তিতে অনেক বক্তৃতা করে বেড়াতে পারবো রে অশোক। দেখ, আমি যেন কলকাতায় ফিরে দেখি যে তোদের সমস্ত মনোমালিন্য মিটে গেছে, আর কিচ্ছু নেই। এই চিটটাকে বুঝিয়ে ফেল, এটা যেন ফাটল হয়ে দেখা না দেয়। বাবা তুমি চিন্তা করো না, সাবধানে যাও। তুমি ফিরে এসে আবার দেখবে আমরা এই 3 ভাই একই রকম হাসি খুশি আছি। বর্দার কথাই যেন সত্যি হয়, আর আপনি মন খারাপ নিয়ে যাবেন না বাবা, আনন্দ করে যান। এত বড় একটা অনুষ্ঠানে যাচ্ছেন, তাতে তো এই চৌধুরী পরিবারের মুখই উজ্জ্বল হবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, ফিরে এসে আপনি দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। যাক, তোমার মুখ থেকে এই কথা শুনে আশ্বস্ত হলাম, তাই যেন হয়। ও আমার দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে রে। হ্যাঁ, সাবধানে থাকিস তোরা। হ্যাঁ, পাগলামি করবি না। চলো বৃন্দাবন, গাড়িতে তুলে দেবে একটা। কথাটা মাথায় রাখিস, আর যেন ঝগড়াঝাটি না হয়। বাবার মনে তুমি যেন কষ্ট দিও না কৃষ্ণ। বাড়ি ছেড়ে উনি বিদেশ বিভুঁইয়ে গেলেন, ওখানে গিয়ে যেন একটু শান্তিতে থাকতে পারেন। কি ব্যাপার বলো তো শ্যামা তোমার? আচ্ছা, তুমি কি নিজেকে এই বাড়ির কাউন্সিলর ভাবতে শুরু করেছো? যেভাবে দায়িত্ব নিয়ে আগ বাড়িয়ে ভাইয়েদের মধ্যে নাক গলিয়ে ওদের ঝগড়া মেটাবার চেষ্টা করছো, কেন? এটা ওদের ভাইয়ের ব্যাপার, তুমি কোত্থেকে এত সাহস পাচ্ছ মতো মাথাতেই আসছে না। এরম ফ্যামিলিতে এরম একটা কমপ্লিকেশন হলে সেটা কি করে সলভ করতে হয়, ওদের মনের মধ্যে কি চলছে, এই সব কিছু না জেনে তোমার সেই ক্যাপাবিলিটি আছে বলে তোমার মনে হয় যে তুমি এরম একটা প্রবলেম সলভ করতে পারবে শ্যামা? নাকি কথাগুলো বলেছিলে শুধুমাত্র বাবাকে ইমপ্রেস করার জন্য? মানে বাবার সামনে ভালো সাজার জন্য? তাই না শ্যামা? শ্যামা, আমার কথা শোনো, এখনো সময় আছে।
বেশি পাকামো মারতে গিয়ে না এই জিনিসটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে তুলো না, ঝগড়াটা আরো বাড়িয়ে তুলো না শ্যামা। লিসেন টু মি। জানো তো শ্যামা, অ্যাকচুয়ালি এই বাড়িতে আমি যবে থেকে এসেছি আমি কিন্তু কোনোদিনও ভাইয়েদের মধ্যে এরকম মনোমালিন্য দেখিনি, কোনোদিনও দেখিনি। যত প্রবলেম এই বাড়িতে সব হচ্ছে যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো। তার মানে কি প্রবলেমগুলো তোমার জন্য হচ্ছে শ্যামা? হ্যাঁ, এই যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া মনোমালিন্য সবটা কি তার মানে তোমার জন্য হচ্ছে শ্যামা? আশ্চর্য, ভাইয়ের অপারেশন পিছিয়েছে বলে, তাও আবার কি শ্যামা, একদিনের জন্য পিছিয়েছিল, একদিনের জন্য। নিখিলের কাছে গিয়ে এমন নাকি কান্না কাঁদলে যে নিখিল বাধ্য হলো অশোকের সঙ্গে খারাপ ব্যবহার করতে। ব্যাস শুরু হয়ে গেল ভাইয়ে ভাইয়ে বিবাদ। নিশ্চয়ই খুশি হয়েছো শ্যামা, কারণ তুমি তো এটাই চেয়েছিলে। না শ্যামা, আর কিচ্ছু বলো না, আর কিচ্ছু বলো না, আর কিছু করারও চেষ্টা করো না। যদি করো আমি কিন্তু তোমার এগেইনস্টে স্টেপ নিতে এবার বাধ্য হব। শ্যামা, তুমি কি সত্যি আমাকে এতটাই দুর্বল ভাবো? তুমি জানো না এই বাড়িতে আমার পজিশনটা কোথায়? আমার কথা ঠিক কতটা দাম আছে এই বাড়িতে তোমার বোধহয় ধারণা নেই, তাই না শ্যামা? বেশ, তোমার এই ভুলটা আমি খুব শিগগির ভাঙিয়ে দেব। মাকে একবার শুধু ফিরতে দাও, তারপরে তোমার ব্যবস্থা আমি করব শ্যামা। বি কেয়ারফুল শ্যামা। আমি আসার আগে কি হয়েছে তা তো আর আমি জানি না মেজ দিদি, শুধু এইটুকুই জানি যতদিন আছি ততদিন এ বাড়ির ভালোর কথাই আমি ভাবব। ভাইদের মধ্যে অশান্তির মেঘ যাতে কেটে যায় সে ব্যবস্থাই আমি করতে চেষ্টা করব, আর চেষ্টা করব সত্যিটাকে খুঁজে বের করা। আমার মন বলছে আপনি কোনো গন্ডগোলের সঙ্গে জড়িয়ে যাননি তো? পামেলা দিদির কাছে আপনি কি লুকিয়ে রেখেছেন সেই রহস্যটা যে আমাকে ভেদ করতেই হবে মিস দিদি। না না দত্তবাবু, আপনি আপনার ডেটগুলো আরেকবার বলুন তো। 25, 26, 27, 28। না, এক্ষুনি কনফার্ম করতে পারছি না। আরে না না, কথা হবে কথা হবে। রাখি এখন। রাধে রাধে। মা, তুমি ডেটগুলো কনফার্ম করলে না কেন? সেই পুজোর পর থেকে তো আমি একটাও শো করিনি, আর এখন ডেটগুলো কনফার্ম করলে কি এমন হতো? আহ রাধা, মাথা ঠান্ডা কর। শোন, এখন আর আগের মতন আমাদের কনফিডেন্সে থাকলে চলবে না, সাবধানে পা ফেলতে হবে রে। কি অদ্ভুত, শ্যামাকে দিয়ে গান গাওয়ানো যদি এতই অসুবিধা, তাহলে কেন আমাকে জোর করে এখানে আটকে রেখেছো? চিৎকার করছিস কেন? আস্তে কথা বল। তো চিৎকার করবো না তো কি করবো? আমি তো এখান থেকে চলেই যেতে চেয়েছিলাম। তোমাকে আমি আগেই বলেছিলাম, এখন আমার এত নাম যশ খ্যাতি, চারিদিকে এত পরিচিতি, এসব যদি বন্ধ হয়ে যায়, না না মা, আমি এগুলো যেন থাকতে পারবো না। আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি বাঁচতে পারবো না। রাধা চুপ 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 চুপ। কেন এমন পাগলামি করছিস মা? কেন করছিস এরকম? তোর এই নাম যশ খ্যাতি এটা কি আমি থাকতে নষ্ট হতে পারে বল? তুই যে আমার অংশ রাধা, তোর এই খ্যাতি আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। বিশ্বাস রাখ আমার উপর মা, বিশ্বাস রাখ। আচ্ছা মা, বল বল বল। আমি মানছি ছোটদা শ্যামাকে ওর ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছে, কিন্তু এই কথাটা তুমি ভুলে যাচ্ছ। শ্যামা তো নিজে কৃষ্ণের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে যাই হয়ে যাক না কেন শ্যামা আমার হয়ে গান গাইবেই। তাহলে কৃষ্ণের পা ছুঁয়ে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞার উপর আমার আর কোনো ভরসা নেই রে রাধা। ধর না, এখান থেকে শ্যামাকে গান গাওয়াতে নিয়ে গেলাম, এ বাড়ির কেউ একজন দেখে নিল, ব্যাস হয়ে গেল, প্রতিজ্ঞা শেষ। তবে তবে রাধা শোন না, আমি তো নদিয়ায় যাচ্ছি। নদিয়ায় কেন? অপেক্ষা কর, সব জানতে পারবি। নদিয়া যে কেন যাচ্ছি তোকে এখনই আমি সে কথা বলতে পারবো না রাধা। আগে প্ল্যানটা ভালো করে ছকে নি, তারপর না হয় সবাই জানবে।
এই বিজলি খেতে দে। ও মা মেজদা, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো, আর একটু ঘুমাবে না? এখনই খেতে দেবো। এই সব ব্যাপারে তো কথা কিছু তোর, হ্যাঁ? খাবার দিতে বলেছি, খাবার দিবি। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! সকাল সকাল তুই রেডি হয়ে গেছিস, কি ব্যাপার? কেন আমি সকাল সকাল রেডি হতে পারি না? ও ভুলে গেছিলাম আমি। তোরা তো এক্সপেক্টই করিস না আমি সকাল সকাল রেডি হয়ে কাজে যেতে পারি। না না মেজ দাদা, আপনি ভুল ভাবছেন। সকাল সকাল আপনি তৈরি হয়ে এসেছেন দেখে তো বড়দাদার ছোট কর্তা খুব খুশি হয়েছে। দেখো শ্যামা, কে খুশি হলো কে খুশি হলো না আমার দেখার দরকার নেই। আমি শুধু এইটুকু জানি, আজ থেকে আমি সকালে উঠবো, কাজে যাব। এই যে আমার উপর লেগে আছে না একটা তকমা, আমি ইউজলেস, আমি ইরেসপন্সিবল, এটা আমি সরাতে চাই, ব্যাস। আমি জানি অশোক তোর কাজ করতে ভালো লাগছে না, তবুও অফিস যাবি ঠিক করেছিস, কারণ খুব কষ্ট পেয়েছিস তুই। তোর দাদা হিসেবে এই কষ্টটা দূর করা আমার কর্তব্য। বাহ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা বর্দা, ওই যে প্রভিডেন্ট ফান্ডের ফাইলগুলো চেক করার ছিল, তারপরে ফ্রেশারদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, সেগুলো তাহলে মেজদা ভাই নিয়ে নিক। ঠিক আছে নিখিল, তোকে আর আমার কাজের লিস্ট করে দিতে হবে না। এমনভাবে কথাগুলো বলছিস যেন কাজের চাপে ফেলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। সরি, আমি তোমাদের মধ্যে কথা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু না বলেও পারছি না। কিন্তু বড়দা, নিখিল, তোমাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই। দেখো, অশোক তো সিনসিয়ারলি কাজটা করতে চাইছে, মানে ও সত্যি প্রপারলি কাজটা ও চায় করতে। সেখানে যদি তোমরা হাসাহাসি করো, এই জিনিসটাকে নিয়ে ওর লেগ পুলিং করো, সেটা তো ঠিক না, বলো? না না মেজবৌদি, লেগ পুল করবো কেন? আমরা সত্যি ভীষণ খুশি হয়েছি, তাই তো এইসব দায়িত্ব দিতে চাইছি। নিখিল আসলে দায়িত্ব দিয়ে দেখতে চাইছে আমি 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 করতে পারি কি না। আমি ফেল করলে তো খুশি হবে, মানে আরো অপমান করতে পারবে, তাই না? মজা পাবি তো, তুই মজা পাবি। কি বলছিস তুই মেজদা? প্লিজ আমাকে ভুল বুঝিস না, তোর সাথে মনোমালিন্য হলে আমি মজা পাই না। বিজলি, আমি কিন্তু খাবারটা অনেকক্ষণ আগে চেয়েছি। দুই ভাই তো আবার দেখছি নরম হয়ে গেছে। নিখিল এখন দুটো নরম কথা বললেই অশোকের মনটা না গলে যায়। না না, একটু উস্কে দি। অশোকের জেদটা ভেতরে ভেতরে জিইয়ে রাখতে হবে। অশোক, শোনো, আমি একটা কথা বলছি। তুমি অফিসে গিয়ে আজকে আর যাই করো না কেন, নিখিল যে কাজের কথাটা বলছে সেটা কিন্তু অবশ্যই শেষ করে এসো। নয়তো দেখো, উঠতে বসতে ওদের এই খোঁটা দেওয়া কথা, এত অপমান আমি আর টলারেট করতে পারছি না। অশোক, মেজবৌদি, তুমি একই কথা কেন রিপিটেডলি বলে যাচ্ছ? আমরা একবারও বলেছি যে মেজদা ভাই পারবে না। আজ কতদিন বাদে মেজদাদা অফিস যাবেন, তিন ভাই একসঙ্গে যাবেন, কাজ করবেন, বাড়ি ফিরবেন, কত ভালো লাগবে। একসঙ্গে অফিসে থাকলেও অফিসে বসেই পরিবারের এই ভালোবাসার বন্ধনটা অনুভব করা যায়, তাই না? হ্যাঁ, কি সুন্দর ফ্যামিলি বন্ডিং। সেটা যে কতটা স্ট্রং সে তো অশোক কাল রাতেই টের পেয়ে গেছে। শ্যামা, তুমি কেন সব ব্যাপারে কথা বলো বলো তো? কে অধিকার দিয়েছে তোমায়? এখনো নিজেকে অতটাও অ্যাকসেপ্টেড ভেবে নিও না। এইসব তুমি কি বলছো মেজবৌদি? শ্যামাই পরিবারেরই একজন, তাই পরিবারের ব্যাপারে শ্যামার বলার অধিকার আছে। বাবা, ঠিক আছে, আমারই ভুল হয়েছে এসব কথা তোলা। দেখো নিখিল, তোমার শ্যামাকে নিয়ে কথা বলতে আমি একটু ইন্টারেস্টেড নই এই মুহূর্তে। অশোক, যেটা বললাম মনে রেখো, কাজ অবশ্যই কমপ্লিট করে তবেই ফিরবে। খাও তুমি, আমি আসছি। এই, আমাকে শান্তিতে খেতেও দিবি না তোরা? হা করে কি দেখছিস? হ্যাঁ, আরে কেন দেবো না, আস্তে আস্তে খা। বিষম খাবি? আমি বিষম খাই কি যা খাই, তোদের কি?
জল খা। দেখ নিখিল, জুতো মেরে গরুদান করিস না, ঠিক আছে? আবার এক কথা বলছিস? ছাড় না মেজদা, একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি কেন করছিস তুই? বাড়াবাড়ি করছি না আমি, হ্যাঁ? এটা অভ্যেস করে নে, ঠিক আছে? বাড়াবাড়ি করবো আমি। এখন আমাকে খেতে দে। ঝাল এদিকে জানো, ঝাল কি হয়েছে? ঝাল, প্রচন্ড ঝাল। ঝাল মানে জল খাও, জল খাও। কি ব্যাপার বর্দি ভাই, সবাই কি ভুলে গেছে যে অশোক ঝাল খেতে পারে না? ওর খাবারে কে ঝাল মিশিয়েছে? আমি তো ওদের লঙ্কা দিইনি। বাপরে বাপ, কি ঝাল! ঠিক আছে, মেজদাটা খেয়ে নিন, আপনার আরাম লাগবে। মেজদা, লঙ্কাটা আসলে আমি মিশিয়েছি। তুই সকাল থেকে আসলে এত সিরিয়াস হয়ে আছিস, তাই তোর মুড চেঞ্জ করার জন্য এটা করলাম। এই বেসা, আমি জানি আমার কালকে ভীষণ বড় অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে প্লিজ। নিখিল প্লিজ, সবকিছু এত ইজি নয়। সব সম্পর্ক এভাবে জোড়া দেওয়া যায়? যায় না নিখিল, তুমি খুব অন্যায় করেছো। অশোকের খাবারে এইভাবে ঝাল মিশিয়ে ওকে হ্যারাস করে খুব ভুল করলে তুমি নিখিল। তোর আমাকে ঝাল খাইয়ে আরো হাসির খোরাক তৈরি করতে চাইছিস, তাই না? না রে, তোদের ভিতরটায় কি আছে না, আমি সব বুঝে গেছি। এই সরি টরি সব দুদিনের জন্য। আমি ভালো করেই জানি তোরা আমার সম্পর্কে কি ভাবিস। মেজা, মেজা খাবারটা খেয়ে যা, এইভাবে চলে যাস না মেজা প্লিজ। দিশা, প্রবলেমটা আমাদের 3 ভাইয়ের মধ্যে, আমরাই সেটা মিটিয়ে নেব। তুমি প্লিজ অশোককে আমাদের কাছ থেকে প্রোটেক্ট করার চেষ্টা করো না। তিন ভাই একেবারে হরিহর আত্মা, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এদিকে দেখো কেমন অভিমান করে বসে আছে। ও সব রাগ অভিমান সবকিছু দুদিনে ঠিক হয়ে যাবে, সব মিটে যাবে, তাই না মেজ দিদি? কৃষ্ণ বোধহয় আমার কথা ঠিক শুনেছেন। সকাল থেকে তিনজনকে দেখে যা বুঝলাম, তাতে মনে হচ্ছে ঝামেলাটা মিটে যাবে। কিন্তু তুমি পামেলা দিকে কি বলছিলে মেজ দিদি? কি লুকিয়ে রাখছো তোমরা?
মেজদাদার ছোট কর্তা সেদিন ব্যাংকের সামনের ক্যামেরায় পামেলা দিদিকে দেখেছে। হতে পারে খোঁজ করলে এমন কিছু একটা বেরিয়ে আসবে যা আমরা কেউ ভাবতেও পারছি না। ছোট কর্তা ভালো মানুষ, তাই পামেলা দিদিকে সন্দেহ করছে না। কিন্তু আমার মন তো অন্য কথা বলছে। উত্তরবঙ্গে ওই শরবতের মধ্যেও কিছু একটা মিশিয়ে দেওয়া, সবার সামনে ওই নাচ করতে বলা, সব কিছুর সঙ্গে একটা না একটা সূত্র আছে। সবার আগে সেই রহস্যের সমাধানই হওয়া দরকার।